উঠলো, থাক আর কান্না করতে হবে না, আমি তোকেই আমার ভাইয়ের বউ বানিয়ে নিয়ে যাব। কি যাবি না আমার ভাইয়ের বউ হয়ে? হৃদিতা লজ্জায় লাল হয়ে গেল। তারপর বলল, ধুর কি যে বলিস না, লজ্জা লাগে তো। তানিশা হেসে হেসে বলল, আমার বান্ধবী তো দেখছি লজ্জায় অনেকটা লাল হয়ে গেছে, তাহলে তো তোদের সেটিংটা তাড়াতাড়ি করে দিতে হয়। তানিশা হৃদিতাকে এসব বলল কেন জানি তারও অনেক খারাপ লাগা কাজ করছে। মিথ্যা একটা চিঠির জন্য আপন ভাইকে এসব চরিত্রহীন বলে গালি দিয়েছে সে। এসব ভাবতে তানিশার নিজেকে ছোট মনে হচ্ছে। অপরদিকে ঢাকায় এসে পৌঁছিলাম দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পর। তারপর কোনো কিছু না ভেবে রাকিবের বাসায় ঠিকানা চলে গেলাম। দরজায় কলিং বেল বাজতেই একটা সুন্দর স্মার্ট মেয়ে দরজা খুলে দিয়ে বলল, কাকে চাই? আমি বললাম, ইয়ে মানে এটা কি রাকিবের বাসা? সুন্দরী মেয়েটা বলল, জি রাকিবেরই বাসা, আপনি কে? আমি বললাম, রাকিব আমার বেস্ট ফ্রেন্ড, গ্রামে আমরা 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত একসঙ্গে পড়ালেখা করেছি, যার দরুন বন্ধুত্বের সম্পর্কটা অনেক গভীর। আচ্ছা এখন কি রাকিব বাসায় আছে? সুন্দরী মেয়েটা বলল, ও তার মানে আপনার নাম নিশ্চয়ই রনি, রাইট? আমি বললাম, জি হ্যাঁ, কিন্তু আপনি কেমনে আমার নামটা উপলব্ধি করতে পারলেন সেটা আগে বলুন। মেয়েটা বলল, সবই বলবো, তার আগে ভিতরে আসুন। মেয়েটি বলল, এই শুনছো, বাহিরে এসে দেখো কে এসেছে। রাকিব বলল, কে এসেছে? কিপ এই বলে যেই আমাকে দেখলো বেশ তখনই আনন্দের সহিত বলল, আরে দোস্ত কেমন আছিস? আমি বললাম, ভালো। সেই যে গ্রাম থেকে এসে পড়লি, কই একদিনও তো ফোন দিয়ে খোঁজ খবর নিলি না? রাকিব বলল, সরি দোস্ত, ভুল হয়ে গেছে, এছাড়া আমার এইদিকে অনেক ধকল গিয়েছে। আচ্ছা এসব কথা পরে হবে, আগে ফ্রেশ হয়ে আই। এই নীলা, যাও রনির জন্য ভালো কিছু খাবার রান্নার আয়োজন করো। নীলা বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো, আমি বরং এর মধ্যে রান্নার কাজটা সেরে নেই। রাকিব বলল, এখন বল ঢাকায় কেন আসছিস? আমি বললাম, ওই একটা চাকরির ইন্টারভিউ দিতে। কিন্তু তার আগে বল, মিলা নামে যাকে এতক্ষণ ডাকলি সে তোর কে হয়? রাকিবের কাছে গ্রামের বিষয়টি গোপন রেখে অন্য টপিকে গেলাম। রাকিব বলল, ও হচ্ছে আমার স্ত্রী নীলা, গত মাসেই পারিবারিক ভাবে বিয়েটা হয়েছে। আমি বললাম, বিয়েটা করলি ভালো কথা, তো আমাদের ফোন করেও তো জানাতে পারতি, জানালি না কেন? রাকিব বলল, বিয়ের চাপে সবকিছু কেমন জানি গুলিয়ে ফেলেছিলাম। এসব আলোচনা করতেই রাকিবের স্ত্রী নীলা এসে বলতে লাগলো, এই তোমরা খেতে বসো, খাবার রেডি হয়েছে। ব্যাস রাকিবের সঙ্গে খেতে বসলাম। রাকিবের স্ত্রীও ভালো মানের রাঁধুনি, সেটা খাবার মুখে দিয়ে বুঝতে পারলাম। খাবার খাওয়ার মাঝেই রাকিবকে উদ্দেশ্য করে বলে উঠলাম, রাকিব ভাবি কিন্তু ভালোই রান্না করতে পারে দেখছি। তাছাড়া আজকালকার যুগের মেয়েরা ভালো মানের রান্না করা তো দূরে থাক, কিচেনের কাছেই যায় না। সেদিক থেকে নীলা ভাবি স্মার্ট হলেও রান্না বান্না কিন্তু ভালোই শিখেছে। রাকিব বলল, আর বলিস না, দিনে 1000 রকম আইটেম খাবার রান্না করে খাওয়ায় আমাকে। তাছাড়া নীলা রান্না বান্না করতে অনেক ভালোবাসে, এর জন্য তো নীলা রান্নার খাবারে এতটা জাদু। নীলা রাকিবকে একটু খুঁচা মেরে বলল, খুব পাম দেয়া হচ্ছে তাই না? আমি বললাম, ভাবি সত্যিই আপনার রান্নাটা অনেক ভালো। নীলা বলল, ধন্যবাদ ভাইয়া। খাবারের পর্ব শেষ করে উঠতেই রাকিব বলল, তো এখন কার কাছে যাবি? আমি বললাম, না মানে 2টা দিন তোর এখানে আপাতত আমাকে থাকতে হবে। একথা বলতেই মিলা রাকিবকে ইশারা করে কি যেন বলল। বেশ রাকিব কিছুক্ষণ দম নিয়ে বলতে লাগলো, সরি দোস্ত, এখানে মনে হয় থাকা হবে না তোর। আমি বললাম, কেন? রাকিব বলল, আজ রাত 9টায় নীলাকে নিয়ে তাদের বাসায় যেতে হবে। একা বাসায় তুই কেমনে থাকবি? তার থেকে আমার এক পরিচিত হোস্টেল আছে, নাম বলে দিচ্ছি, সেখানে গিয়ে আমার নাম বললেই ডিসকাউন্ট পাবি। রাকিবের কথা শুনে এবার বুঝতে পারলাম প্রকৃতপক্ষে সে আমাকে বাসায় আশ্রয় দিতে নারাজ, কিন্তু আমার মুখের উপর না করতে পারছে না দেখে আমাকে এখান থেকে তাড়ানোর একটা বাহানা বানাচ্ছে, সেটা রাকিবকে দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। এসব আনমনে ভাবতে ভাবতে রাকিব বলে উঠলো, কিরে কি ভাবছিস? ওখানে কোনো সমস্যা হবে না। রাকিব বলল, আমি ফোন করে সব ঠিক করে দিচ্ছি, তুই বরং সেখানেই চলে যা। রাকিবের আচরণ দেখে কেমন জানি নিজেকে অসহায় লাগছে, মুখের উপর না করতে পারছে না দেখে বাহানা ধরে আমাকে তাড়াচ্ছে। না এখানে থাকতে হয়তো ওদের সমস্যা হচ্ছে, বরং আমি এখান থেকে এখনই চলে যাই। এসব ভেবে রাকিবকে উদ্দেশ্য করে বলে উঠলাম, না রে দোস্ত, সেটার প্রয়োজন হবে না, ভালো থাকিস, চললাম। মন খারাপ করে ব্যাগটা হাতে নিয়ে দরজার সামনে যেতেই ব্যাগে রাখা চেনটির কথা মনে পড়ে গেল। এই চেনটা হৃদিতাকে দিবার জন্য অনেক শখ করে কিনেছিলাম, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই সুযোগ আর আমার হলো না। বেশ দরজার ওখান থেকে আবার ফিরে নীলা ভাবির কাছে গিয়ে দাঁড়াতেই রাকিব জিজ্ঞেস করে উঠলো, কিরে কিছু বলবি? আমি বললাম, না তেমন কিছু না, এই চেনটা ভাবিকে দিতেই ভুলে গিয়েছিলাম, তাই দিতে আসলাম। তাছাড়া আমার কোনো প্রিয়জন নেই যে তাকে চেনটা দিব, তাই ভাবিকেই দিচ্ছি। চেনটা নীলার হাতে দিয়ে চলে আসতে যাব, এর মধ্যে নীলা আমাকে উদ্দেশ্য করে বলে উঠলো, ভাইয়া দাঁড়ান। আমি বললাম, হ্যাঁ বলেন। নীলা বলল, ভাইয়া আপনি চাইলে যতদিন খুশি ততদিন থাকতে পারবেন, আমাদের কোনো সমস্যা হবে না। নীলার এমন কথাই কেমন জানি একটা শখ খেলাম। কিছুক্ষণ আগে রাকিবকে ইশারা করে এখানে থাকতে মানা করলো, আর এখন আমাকে থাকতে বলছে, কি আজব একটা ব্যাপার। তারপর রাকিব ও নীলার সঙ্গে বলে উঠলো, দোস্ত নীলা যখন বলছে তাহলে তোর যতদিন খুশি থাকতে পারিস, আমার কোনো অসুবিধা নেই। আমি বললাম, না রে দোস্ত, সেটা আর লাগবে না, ঢাকা শহরে আমার থাকার জায়গার অভাব হবে না, কোথাও না কোথাও জায়গা হবে, আসি, ভালো থাকিস। এই বলে রাকিবদের বাসা থেকে বের হয়ে আসলাম। ঘড়িতে লক্ষ্য করতেই বুঝলাম রাত প্রায় 11টা বাজতে 9 মিনিট বাকি। এমন সময় রাস্তায় একাই হাঁটছি আর রাকিবের কথা ভাবছি। গ্রামে থাকতে কতই না বন্ধুত্ব ছিল, আর এখন বাসায় এসে যেই থাকার কথা বললাম অমনি তার রং পাল্টালো। এরা শুধু স্কুল কলেজ লাইফেরই বন্ধুত্ব থাকে, এরপর তাদের কোনো উপকার
দোকানেই পাওয়া যায় না। রাকিবের বাসায় না গিয়ে যদি অন্য কোথাও যাইতাম তাহলে ভালো হতো। শুধু শুধু মনটা খারাপ হয়ে গেল। এখন ফুটপাতে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। যার আশা করে ঢাকাতে আসলাম সেই যেরকম রিয়েক্ট করলো তা আমি স্বপ্নেও ভাবিনি। এসব ভেবে আনমনে রাস্তা হাঁটতেই হঠাৎ একটা বৃদ্ধ লোক দৌড়ে এসে আমার কাছে এসে বলতে লাগলো, বাবা আমার মেয়েটাকে ওই বখাটের হাত থেকে বাঁচাও প্লিজ। বৃদ্ধ লোকটির কথাটি শুনে কোনো কিছু না ভেবে বৃদ্ধ লোকটির সঙ্গে যেতেই কিছু দূরে লক্ষ্য করলাম দুইটা বখাটে মেয়েটার শরীরে হাত দিতে যাচ্ছে, কিন্তু মেয়েটা তার হাত বারবার সরিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারলাম না। এক পা সামনে এগোতে মনে হতে লাগলো আমি তো একা ওদের সঙ্গে লড়াই করতে পারবো না, তবে কিছু একটা দিয়ে তাদের আঘাত করতেই হবে, তবে না মেয়েটাকে ছাড়তে বাধ্য হবে। এসব ভাবতে বৃদ্ধ লোকটি বলল, বাবা প্লিজ আমার মেয়েটাকে বাঁচাও, নয়তো এই নরপশুর কাছ থেকে আমার মেয়েটা রেহাই পাবে না। আশেপাশে কিছু একটা খুঁজতেই দোকানে রাখা একটা লাঠি পেয়ে গেলাম। সেটা নিয়ে দ্রুত সেখানে গিয়ে কোনো কথা না বলে পিছন দিক থেকে দুই বখাটেকে মারতেই একটার মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো। আরেকটা দেখেই ভয় পেয়ে দৌড়াতে লাগলো, কিন্তু এক বখাটে আমার কাছ থেকে রক্ষা পায়নি। তাকে লাঠি দিয়ে আরো কয়েকটা আঘাত করতেই বৃদ্ধ লোকটি বলে উঠলো, বাবা এবার ওকে ছেড়ে দাও নয়তো মরে যাবে। আমি বললাম, না আঙ্কেল, ওকে পুলিশের হাতে তুলে দিব। এদের ছাড় দিলে রাস্তাঘাটে আরো বখাটেগিরি করবে। বখাটেটি আমার পা জড়িয়ে ধরে বলল, ভাই প্লিজ আমাকে আর মাইরেন না, আমি আর জীবনে কোনো মেয়ের দিকে তাকাবো না, তারপরও আমাকে পুলিশের হাতে তুলে দিবেন না প্লিজ। মেয়েটি কান্না করে করে বলল, না ভাইয়া, ওকে ছাড় দিবেন না। আজ আপনি আমাকে না বাঁচাতে আসলে কাল সমাজে আমি মুখ দেখাতে পারতাম না, সুইসাইড করতে হতো আমাকে। আমি বললাম, কি বললো শুনলি তো, এখন তোকে কোনো ছাড় দেওয়া চলবে না, তোকে পুলিশের কাছেই রাখতে হবে। বেশ, আমার কথা শুনে বৃদ্ধ লোকটিও বলল, বাবা একটু অপেক্ষা করো, পুলিশকে ফোন করে জানিয়ে দিয়েছি, তারা আসতেছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে সেই বখাটেকে ধরে নিয়ে গেল। তারপর আঙ্কেলকে নিয়ে একটা প্রাইভেট কারে এসে নিয়ে গেল। গাড়ি দেখে বুঝতে পারলাম আঙ্কেলটি অনেক বড় লোক। আঙ্কেল যদিও আমাকে জিজ্ঞেস করছিল যদি সমস্যা হয় আমাকে জানিও, এই হলো আমার ভিজিটিং কার্ড। প্রতি উত্তরে বলেছিলাম অবশ্যই আপনাকে জানাবো। বেশ, রাতটা ফুটপাতে নির্ঘুম কাটিয়ে দিতে হচ্ছে। এখন কাকা কাকিমা ছাড়া যে বাস্তবতা কত কঠিন তা এখন হারে হারে টের পাচ্ছি। গ্রামে যে ফিরে যাব সেটাও সম্ভব না। আল্লাহর উপর বিশ্বাস রেখে দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলে ভাবতে লাগলাম সকালে একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। অপরদিকে তানিশা বলল, মা আজ বাদরটাকে দেখছি না যে, কই সে? তানিশা একথা বলতে তানিশার মা কান্না করে বলল, মারে আমার মনে হয় রনি আমাদের ছেড়ে অন্য কোনো শহরে চলে গিয়েছে। তানিশা বলল, কি বলছো, চলে গেছে মানে? কোথায় গিয়েছে? আমরা ছাড়া ওর কে বা আছে? তানিশার চোখের কোনো ইতিমধ্যে পানি জমে গিয়েছে। তানিশা ভাবতে পারছে না যে তাদের ছেড়ে এভাবে চলে যাবে। এখন তানিশা নিজেই নিজেকে মনে মনে গালি দিচ্ছে। রক্তের সম্পর্কের ভাই না হতে পারে, কিন্তু সে ভাইয়ের চেয়েও তো কম না, আর তাকেই কিনা বাজে ভাষায় অপবাদ দিয়েছে। এসব ভাবতেই তানিশা কান্না করে দিয়ে বলল, মা এখন আমি কার সঙ্গে ঝগড়া করব, ও তো চলে গেল। তানিশার মা কান্না কণ্ঠে বলল, মারে সেদিন ওসব কথা যদি না বলতি তাহলে হয়তো ও আমাদের ছেড়ে চলে যেত না। যদিও ও আমার পেটের সন্তান না, তারপরও তো তোকে নিজের বোন ভাবতো। এমন একজনকে কেমনে বাজে ভাষায় বললি, তোর মুখে কি একটু আটকায়নি? তানিশা বলল, মা আমার ভুল হয়েছে, সেদিন রাগের মাথায় এসব উল্টাপাল্টা কথা বলেছি, কিন্তু তুমি ওকে চলে যেতে দিলে কেন? তানিশার মা বলল, আমিও জানতাম না। তোদের কলেজের প্রিন্সিপাল আমাকে কয়েক ঘন্টা আগে ফোন করে বলল ও নাকি কলেজ থেকে টিসি নিয়েছে। তার কারণ স্বরূপ এটাও বলছে আমরা নাকি সপরিবারে ঢাকায় চলে যাচ্ছি। একথা প্রিন্সিপাল শুনে টিসিটা দিয়েছে। তানিশা বলল, মা রনি তাহলে আমাদের এখানে আর আসবে না? কাকিমা কেঁদে কেঁদে বলল, তুই ওকে ভালো করে জানিস, ও ছোট থেকে একটু জেদি, যা বলে তাই করে। আমাদের এখান থেকে চলে যেহেতু গিয়েছে তাই মনে হয় আর ফিরে আসবে না। এটা ভাবতে ভিতরে দুমড়ে মুচড়ে উঠছে রে মা। এদিকে রিদিতাও অনেক আগ্রহ নিয়ে বসে আছে কাল কলেজে গিয়ে সব ভুল বুঝাবুঝি ভেঙে রনিকে প্রপোজ করবে। কিন্তু রিদিতার মাথায় একটা চিন্তায় বারবার খেলছে, ও কি আমাকে ক্ষমা করে ভালোবাসতে পারবে নাকি রিজেক্ট করবে? না না, এমন কিছুই হবে না। যে ছেলে আমার পিছনে 2 বছর পরে থাকতে পারে তাকে আমি যদি আগ বাড়িয়ে প্রপোজাল দিই সে তো আমাকে ফিরিয়ে দিতে পারবে না। রিদিতা আনমনে ভেবে কিছুটা আনন্দিত হয়ে উঠল। বেশ, এর মধ্যে তানিশার কলে রিদিতার ফোন বেজে উঠল। রিদিতা ফোনটা রিসিভ করে বলে উঠল, তোর ভাইকে কি ম্যানেজ করেছিস? তানিশা বলল, কিছুই ম্যানেজ করতে পারিনি রে, তার আগেই সব শেষ হয়ে গেল। এই বলে তানিশা কান্না করে উঠল। তানিশার কান্না শুনে রিদিতা কিছুটা ভয় পেয়ে বলে উঠল, তানিশা বাসায় কিছু হয়েছে, কান্না করছিস কেন? তানিশা বলল, রনি আমাদের বাসা ছেড়ে চলে গিয়েছে, আর কোথাও কার কাছে চলে গেছে কিছুই বলে যায়নি। কলেজ থেকে ও টিসি নিয়ে ফেলেছে। এখন নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে রে। সেদিন যদি ওসব বাজে কথা না বলতাম তাহলে হয়তো আমাদের ছেড়ে চলে যাইতো না। সরি রে, তোদের দুইজনকে আর মিলিয়ে দিতে পারলাম না। তানিশার কথা শোনা মাত্রই রিদিতা যেন মুক্তির মতো পাথর হয়ে গেল। এখন রিলেশন হবে তো দূরের বিষয়, সে যে তার সঙ্গে না বুঝে অন্যায়টা করেছে তার ক্ষমাও তো নিতে পারবে না। এসব ভেবে রিদিতার শব্দ ছাড়াই চোখ থেকে জল পড়তে লাগলো। রিদিতা এসব ভাবতে ভাবতে তানিশা অপাশ থেকে বলে উঠলো, হ্যালো রিদিতা, কথা বলছিস না কেন? আচ্ছা পরে কথা বলবো, এখন রাখছি। তানিশা এই বলে অপাশ থেকে ফোনের লাইন কেটে দিল। এইদিকে রিদিতা ফুপিয়ে কান্না করতে লাগলো। বেশ, রিদিতার মা শুনতে পেরে জিজ্ঞাসা করে উঠলো, রিদিতা মা কান্না করছিস কেন, কি হয়েছে আমাকে বল।
রিদিতা কান্না করতে করতে বলল, মা আমার দ্বারা এত বড় অন্যায়টা কেমনে করতে পারলাম? রিদিতার মা বলল, রিদিতা মা কান্না করিস না, কি হয়েছে সেটা আমাকে বল। তারপর রিদিতা শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটেছে সবকিছু ভেঙে তার মার কাছে বলল। রিদিতার মাও রীতিমতো অবাক হয়ে গেল তার ঘটনা শুনে। রিদিতার মা তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে উঠল, প্রকৃতপক্ষে তো তোর কোনো দোষ নেই রে মা, যা কিছু করেছে ওই দুর্জয় শয়তানটা। তোদের মাঝে ভুলটা ওই শয়তানই তুলে ধরেছে, কিন্তু মাঝখানে নির্দোষ ছেলেটা এভাবে এলাকার লোকের সামনে অপদস্থ করা হলো। সেদিকে লক্ষ্য করতে আমার নিজের প্রতি সত্যি অনুশোচনা কাজ করছে রে মা। তাছাড়া তোর বাবা একথা শুনলে অনেকটা ভেঙে পড়বে। রিদিতা বলল, বাবাকে এ বিষয়ে জানানোর দরকার মা। এর মধ্যেই শফিক সাহেব এসে বলতে লাগলো, কি রিদিতা মামুনি, সেই ছেলেটা কি তোমাকে আর কখনো বিরক্ত করেছে? যদি আরেকবার ও আমার মেয়ের সঙ্গে ইফটিজিং করার চেষ্টা করে তাহলে কোনো কিছু না ভেবেই ওকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। রিদিতা বলল, বাবা আমরা যাকে ইফটিজার ভেবে এলাকার সবার সামনে অপমান অপদস্থ করেছি সে আসলে এসব কিছুই করেনি। শফিক সাহেব বলল, এই রিদিতার মা শুনছো তোমার মেয়ের কথা? এসব কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। রিদিতার মা বলল, আমি বলছি শোনো তাহলে। এই বলে রিদিতার মা সবটা শফিক সাহেবকে জানালো। শফিক সাহেব ঘটনাটি জানার পর ঠাস করে সোফায় বসে পড়ল আর অনুশোচনায় বলে উঠল, আমার রাজনৈতিক ক্ষমতা থাকলেও কখনো কারো প্রতি অন্যায় করিনি কিংবা ক্ষমতার অপব্যবহার করিনি। আজ আমার দ্বারা নির্দোষ ছেলেটা এভাবেই শাস্তি পেল। রিদিতার মা বলল, এখন এসব বলে কি হবে, যা হবার তো হয়ে গেছে। তারপর শফিক সাহেব বলল, রিদিতা চল মা আমরা বরং রনির কাছে গিয়ে আমাদের ভুল স্বীকার করে নেই আর ক্ষমা চেয়ে নেই। রিদিতা কান্না করতে করতে বলল, বাবা সেটার সুযোগও এখন নেই। কিছুক্ষণ আগে জানতে পারলাম ও কাউকে কিছু না বলে এই শহর ছেড়ে অন্য কোনো শহরে চলে গেছে। শফিক সাহেব তার মেয়ের কথা শুনে রীতিমতো অবাক হয়ে বলে উঠল, শেষ পর্যন্ত ছেলেটা ক্ষমা চাওয়ার সুযোগটাও দিল না। আর এদিকে আমার আজ 2 দিন ধরে রাস্তায় ফুটপাতে নির্ঘুম রাত কাটিয়ে দিতে হচ্ছে। ঢাকা শহরে এত লোকজন, তারপরেও এখানে একজনকেও পরিচিত হিসেবে পেলাম না। তাহলে কি আমাকে আবার গ্রামে ফিরে যেতে হবে? না না, সেটা সম্ভব না। গ্রাম থেকে যখন চলে আসছি তখন ঢাকায় একটা না একটা উপায় ঠিক বের হয়ে যাবে। ভাবিনি কখনো এমন একটা পরিস্থিতির মোকাবেলা করতে হবে। চায়ের দোকানের বেঞ্চে বসে এবার আনমনে চিন্তা করছিলাম। এমন সময় পিছন দিকে কেউ একজন রনি বলে ডেকে উঠলো। প্রথমে ভাবলাম এই ঢাকা শহরে কে আমাকে ডাকবে, হয়তো আমার নামে অন্য কাউকে ডাকছে। ব্যাস, সেদিকে সাড়া না দিয়ে চা খেতে মনোযোগ দিলাম, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হয়ে গেল। চা খাচ্ছি, এর মধ্যে পিছন দিক থেকে কাঁধে হাত রেখে কেউ একজন বলে উঠলো, কিরে কখন থেকে তো ওকে ডাকছি, শুনিস না কেন? আমি পিছন দিকে তাকিয়ে লক্ষ্য করতে আমার চোখ তো কপালে উঠে গেল। আরে এ তো তানবীর, স্কুল কালের ফ্রেন্ড। আল্লাহর অসীম দয়া, এই তানবীরে আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারবে। চিন্তামুক্ত হয়ে বলে উঠলাম, দোস্ত আমাকে একটা হেল্প কর প্লিজ। আজ 2 দিন ধরে ফুটপাতে থাকতে হচ্ছে। এই কদিন অনেক চেষ্টা করেছি কিন্তু বাসা ভাড়া করতে পারিনি। একা একজনকে কেউ বাসা ভাড়া দিতে চায় না। আল্লাহর রহমতে তোকে যখন পেয়ে গেছি তো আমাকে একটা থাকার ব্যবস্থা করে দে না প্লিজ দোস্ত। তানবীর বলল, কি ব্যাপার বলতো, তুই হুট করে ঢাকায় আসলি, এসে তারপরও আবার ফুটপাতে থাকছিস, সত্যি করে বলতো এই অসময়ে ঢাকা আসার কারণ কি? আমি বললাম, আসলে আমি ঢাকায় আসতে চাইনি, কিন্তু পরিস্থিতি আমাকে এখানে এনেছে। এই বলে গ্রামের পুরো ঘটনাটা বলে ফেললাম। তানবীর বলল, দুর্জয় তোকে নিয়ে এত বড় একটা গেম খেললো আর তুই ওকে কিছু না বলে চলে আসলি? আমি বললাম, চাইলে তার জালিয়াতি বের করতে পারতাম, কিন্তু মান সম্মান যা যাওয়ার সেটা তো আগেই শেষ। দুর্জয়কে দোষী সাব্যস্ত করলে তো আমার যে মান সম্মান ধুলোয় মিশে গেছে সেটা আর ফিরে আসতো না। তাছাড়া কাকা কাকিমা আমার আপন কেউ না, রাস্তায় নাকি আমাকে কুড়িয়ে পেয়েছে। এইটা জানার পর তো গ্রামে থাকা কোনো মুডই ছিল না, কিন্তু যাকে আমার বোন ভাবতাম সে আমাকে এমন কথা বলেছে যেটা মুখে আনাই পাপ। বেশ, এরপর সিদ্ধান্ত নিয়ে ফেললাম ঢাকায় চলে আসবো। টিসি নিয়ে চলেও আসছি, কিন্তু থাকার কোনো ব্যবস্থা করতে পারছি না, যার দরুন আজ নিয়ে প্রায় 2 দিন ফুটপাতে নির্ঘুম রাত কাটিয়ে দিতে হচ্ছে। এখন যদি তুই আমাকে থাকার ব্যবস্থা করে দিস। না করিস না দোস্ত প্লিজ, তাহলে একটা মহাবিপদে পড়ে যাব, প্লিজ দোস্ত না করিস না। তানবীর বলল, আরে মামা এত চাপ নিবার কিছুই নেই। তাছাড়া তুই যে বিপদে পড়েছিস এ সময় তোকে হেল্প করতে পারলে নিজেকে অনেকটা প্রাউড ফিল মনে করব। যদিও তোকে আমার সাথে নিলে এতে আমার কিছু সমস্যা হতে পারে, কিন্তু তোকে তো আমি আর বিপদের মুখে ফেলে যেতে পারি না। আচ্ছা চল, আজ থেকে তুই আমার সাথেই থাকবি। আর হ্যাঁ, বাড়িওয়ালার মেয়ের দিকে কিন্তু ভুলেও তাকাবি না। আমি বললাম, কেন? তানবীর বলল, বাড়িওয়ালার মেয়েটাকে প্রথম দেখেই ক্রাশ খেয়ে যাবি, কিন্তু মেয়েটার আচরণ একদম ভালো না। যদি তার সামনে কোনো কারণবশত পড়তাম অকারণেই মিসবিহেভ করত। তবে বাড়িওয়ালার মেয়েটা নাকি আগে এমন ছিল না, সবার সঙ্গে হেসে খেলে কথা বলতো। যখন এই প্রেম ভালোবাসার নামে শব্দে মেয়েটি প্রতারিত হলো, বেশ তখন থেকে ছেলেদেরকে একদমই সহ্য করতে পারে না। তাই তোকেও বলছি, বাড়িওয়ালার মেয়ের সঙ্গে কথা বলবি তো দূরের বিষয়, তার সামনে যাবিই না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে যাব না। আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলাম বলেই তানবীরকে তার কারণ স্বরূপ পেয়ে গেলাম।
নিশ্চয় আল্লাহর উপর বিশ্বাস রাখলে সে কখনো নিরাশ হয় না। তার প্রমাণ আজ পেয়ে গেলাম। তারপর তানবীরের সঙ্গে তার ভাড়া নেওয়া বাসায় চলে গেলাম। বাড়িওয়ালার স্ত্রী আমাকে দেখেই তানবীরকে বলল, তোমার সঙ্গে ও কে? তানবীর বলল, আন্টি ও আমার বেস্ট ফ্রেন্ড রনি, গ্রাম থেকে এসেছে, এখানে আমার সঙ্গেই থাকবে। আর আন্টি ও যেহেতু আমার সঙ্গেই থাকবে তার ভাড়াটাও আপনি মাস শেষে পেয়ে যাবেন, সমস্যা নেই। বাড়িওয়ালার স্ত্রী বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে থাকতে পারে, কিন্তু প্রতি মাসের ভাড়া আমাকে ঠিক মতোই দিতে হবে, নয়তো এই বাসা তাকে ছাড়তে হবে। তানবীর বলল, জি আচ্ছা আন্টি। প্রথমে ভেবেছিলাম আমার কাছে বাসা ভাড়াই দিবে না, কিন্তু তানবীরের সুপারিশ করায় বাড়িওয়ালা রাজি হয়েছে। যাই হোক, এখন একটু ঘুমানোর দরকার, ঘুমাতে যাব। এর মধ্যে তানবীর বলে উঠলো, দোস্ত তোর ফোনটা দে তো। আমি বললাম, আমার ফোনে মনে হয় চার্জ নেই, বন্ধ হয়ে আছে। তানবীর বলল, আচ্ছা ঠিক আছে, ফোন চার্জে লাগা, দরকার আছে। তানবীরের কথা মতো ফোনটাকে চার্জে লাগিয়ে অন করতেই ডেভিল বইনে এই নাম্বার থেকে 1000টা প্লাস কল প্লাস মেসেজ আর ফোন এসে ভরে গেছে। প্রথম মেসেজ ছিল এমন, ভাই প্লিজ তুই বাড়িতে ফিরে আয়, তোকে ছাড়া পুরো বাড়িটা কেমন শূন্যতায় ভরে গেছে, ফিরে আয় না প্লিজ। মেসেজের শেষে কান্নার ইমোজি 2টা। তারপরের মেসেজটা ছিল, তোর জন্য বাবা মা তারা অনেক কান্না করতেছে, তাদের দিকে তাকিয়ে অ্যাটলিস্ট এই বাড়ি ফিরে আয়, জিদ করিস না প্লিজ। তুই তো জানিস তোর সঙ্গে আমার ঝগড়া না করলে পেটের ভাত হজমই হয় না। এখন তুই বাসায় নেই, দুদিনে কেমন জানি অন্ধকার নেমে এসেছে। বাবা মা তাদের মুখে কোনো হাসির আভা নেই, সবসময় বিষণ্ণতার ছাপ তাদের মুখে লেগেই থাকে। তুই তো এটাও জানিস ওরা আমাকে না যতটুকু ভালোবাসে তার থেকেও দ্বিগুণ ওরা তোকে ভালোবাসে। তুই কি চাইলে পারবি না তোর সব রাগ অভিমান ফেলে আবার আমাদের কাছে ফিরে আসতে? মেসেজটা পড়ে চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়তে লাগলো। তারপর কোনো কিছু না ভেবে মেসেজটি রিপ্লাই দিলাম, সেটা আর সম্ভব না। আর হ্যাঁ, দয়া করে এই নাম্বারে ফোন কিংবা মেসেজ দিবেন না, এইটুকু লিখে ডেভিল বইনের নাম্বারে সেন্ড করলাম। বেশ সঙ্গে সঙ্গে অপাস থেকে কল আসতে লাগলো। কল কেটে দিবার পরও কল আসতে লাগলো। দেখে উপায় না পেয়ে কলটা রিসিভ করলাম। আমি বললাম, হ্যালো। তানিশা কান্না কান্না কণ্ঠে বলল, ভাই তুই কেমন আছিস? আমি বললাম, সরি, কে আপনার ভাই? ফোনে এভাবে কান্নাকাটি করছেন কেন? যদি কান্নাকাটি করতেই হয় তাহলে ফোন রেখে দিয়ে সারাদিন কান্নাকাটি করুন। ফোন রাখছি। ফোনের লাইনটা কাটতে চেয়েও কেন জানি কাটতে পারলাম না। নীরব শ্রোতাদের মতো চুপ হয়ে গেলাম। আর তানিশা অপাস থেকে বলতে লাগলো, তুই 2 দিন হয় বাড়ি ছেড়েছিস আর 2 দিনের তোর শূন্যতা পুরো বাড়ি ভরে গেছে। আগে তো তোর জ্বালায় কোনো সিরিয়াল দেখতে পারতাম না, সারাক্ষণ ওই আইপিএল খেলা নয়তো মুভি দেখেছিস, তবু আমাকে কিছু দেখতে দেসনি। এই নিয়ে তোর সঙ্গে আমার অনেকবারই ঝগড়া লেগে গিয়েছিল, কিন্তু এখন সারাক্ষণ ওই সিরিয়াল দেখলেও আমাকে কেউ কিছু বলার মানুষটা নেই। এখন তাকেই শুধু খুব মিস করছি, প্লিজ চলে আয় না ভাইয়া। আমি নীরবে অপাস থেকে তানিশার কথা শুনছি। তানিশা আবার বলে উঠলো, তুই না হৃদিতাকে অনেক ভালোবাসতি, সে তো তোকে এখন অনেক ভালোবাসে। এমনকি আমি আমার মা বাবাকে বলেছি তারা হৃদিতাকে তোর বউ করে ঘরে এনে দিবে। এবার তো ফিরে আয় ভাই। কি হলো, কথা বলছিস না কেন? হ্যালো হ্যালো। তানিশা হ্যালো বলতেই কোনো কিছু না বলে ফোনটা কেটে দিলাম এবং সঙ্গে সঙ্গে সিমটা খুলে ফেললাম। এবং যে সিমটা ভাঙতে যাব অমনি তানবীর এসে বলতে লাগলো, আরে সিমটা ভাঙতেছিস কেন? দরকার পড়লে খুলে রেখে দে, এমনও তো হতে পারে সিমটা আবার তোর প্রয়োজন লেগে যাবে, তখন তো আবার সমস্যার সম্মুখীন হতে হবে। আমি মনে মনে বললাম, হ্যাঁ তাই তো, সিম ভেঙে ফেলার চেয়ে খুলে রাখাই ভালো, কখন কি প্রয়োজন পড়ে তা বলা খুব মুশকিল। এসব ভেবে সিমটা আর ভাঙলাম না, সযত্নে রেখে দিলাম। তারপর কিছুক্ষণ ফোনে ফেসবুক নিউজ ফিড ঘেটে ঘুমিয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে ছাদে চলে গেলাম। নতুন জায়গায় দেখার কৌতূহলটা একটু বেশি, তাই কোনো বনিতা না করে ছাদ পর্যন্ত বিকালের প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম। হঠাৎ একটা মেয়েলি কণ্ঠে আওয়াজ বলে উঠলো, এই ছেলে তোকে ছাদে আসার পারমিশন কে দিয়েছে? আমি পিছনে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। এত দেখছি নির্ঘাত বলিউডের নায়িকা, মনে হচ্ছে শুটিং বাদ দিয়ে এখানে অবসরে ঘুরতে আসছে। তাহলে তানবীরের কথা ঠিক, ও যা বিবরণ দিয়েছিল এখন তো দেখছি তার থেকেও বেশি সুন্দরী। তারপর বলল, ওই হ্যালো, ছাদে আসার পারমিশন তোকে কে দিয়েছে শুনি? বাড়িওয়ালার মেয়েটি চিৎকার করে বলতে লাগলো। বাড়িওয়ালার মেয়ের চিৎকার মেরে বলাতে নিমেষেই ভাবনার বিচ্ছেদ ঘটে গেল এবং তার প্রতি উত্তরে বললাম, জি ইয়ে মানে আমি এখানে নতুন ভাড়াটিয়া। বাড়িওয়ালার মেয়ে বলল, তো ছাদে কেন আসছিস? আমি কিছু না বলে নিশ্চুপ হয়ে রইলাম। বাড়িওয়ালার মেয়ে আবার বলল, কি হলো, কথা বলছিস না কেন? আমি বললাম, সরি, ভুল হয়ে গেছে আমার, আর ছাদে আসবো না। বাড়িওয়ালার মেয়ে বলল, আমাদের বাসায় ভাড়া থাকবি ভালো কথা, কিন্তু ভুলেও আমার পারমিশন ছাড়া ছাদে আসবি না, কথাটি যেন মনে থাকে। আমি বললাম, জি আচ্ছা, মনে থাকবে। তারপর ওখানে আর কোনো কথা বললাম না। আমার জীবনে এই প্রথম একজনকে দেখলাম যে কারণ ছাড়াই মিসবিহেভ করলো। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, আমাকে চিনে না জানে না, অথচ আমার সঙ্গে কিনা দুর্ব্যবহার করলো। না, এই মেয়েটার কাছ থেকে দূরে থাকতে হবে, নয়তো কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। এদিকে তানিশার বাবা মাও ভালো নেই, যাকে ছোট করে কুলে পিঠে করে মানুষ করেছে, আর সে কিনা মান অভিমানে তাদের বাসা ছেড়ে চিরতরে চলে গেল। এই বিষয়টা তানিশার বাবা মা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তানিশাও বাড়িতে তার বাবা মায়ের মুখের বিষণ্ণতার প্রতিচ্ছবি লেগেই আছে, দেখে মন খারাপ হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেটা অবশ্য তার নিজের অপরাধ বলে মনে করে। আজ এই পরিস্থিতি এমনটা হতো না যদি সে ওইসব গালি না দিত, কিন্তু কি থেকে কি হয়ে গেল। তানিশা
কিছুই বুঝতে পারলো না। তবে তার এখনো অনুশোচনা হচ্ছে কেন সে তার ভাইকে এসব বলতে গেল। হৃদিতার ফ্যামিলি তো ইতিমধ্যে রনিকে খুঁজতে শুরু করে ফেলেছে ক্ষমা চাওয়ার জন্য। তারা যখন বুঝতে পারলো নির্দোষ একজন মানুষকে যে কিনা বিনা অপরাধে গ্রামবাসীর সামনে অপমান অপদস্থ সহ্য করলো, কিন্তু প্রকৃতপক্ষে সে অপরাধ করেইনি, তারপরও তাকে শাস্তি পেতে হলো, এটা যার সঙ্গে হোক না কেন মেনে নেবার কোনোভাবে সম্ভব ছিল না। কিন্তু রনি তো পরিস্থিতির শিকার, তার কোনো কথা গলা ফাটিয়ে বললেও কেউ শুনতো না। যখন গ্রাম ছেড়ে শহরে চলে গেল তখন তাদের সামনে আসা সত্যটা প্রকাশিত হলো। সত্যটা জানার পর হৃদিতা সহ তার পরিবার অনেকটাই লজ্জিত আর অনুতপ্ত। অনুশোচনায় বারবার বিবেকে নাড়া দিয়ে উঠছে তাদের, কিন্তু তাদের এই অনুশোচনা এবং অনুতপ্ত সেটা এখন মূল্যহীন এবং আবেগ ছাড়া কিছু না। এবার গল্পের বর্তমানে ফিরা যাক। আমি তানবীরকে উদ্দেশ্য করে বললাম, দোস্ত বাড়িওয়ালার মেয়েটার নাম কি বলতো? তানবীর বলল, বাড়িওয়ালার মেয়ের নাম শুনে তুই কি করবি? আমি বললাম, আরে ভাব ধরছিস কেন, বলতে বলছি বল। তানবীর বলল, বাড়িওয়ালার মেয়ের নাম হচ্ছে আরোহী, এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ছে। আমি বললাম, দোস্ত তুই যা বলছিস একদম রাইট, দেখতে কিন্তু বলিউডের নায়িকাদেরও হার মানাবে, কিন্তু তার আচরণ একটু ভালো না। বিকেলে একটু ছাদে ঘুরতে গেলাম, তো আরোহী আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করলো দোস্ত, যা বলার মতো না। তানবীর বলল, আমি আগেই বলেছিলাম বাড়িওয়ালার মেয়ে মানে আরোহীর সামনে পড়িস না, মেয়েটা কোনো ছেলেকেই সহ্য করতে পারে না। আমি তো প্রায় 3-4 মাস এখানে আসছি, ভুলেও তো তার সামনে পড়ি না। আরোহীর বিষয়ে আঙ্কেল আমাকে আগেই বলেছে। আচ্ছা বাদ দে এসব কথা, একটা কাজের কথা ছিল তোর সঙ্গে। আমি বললাম, কি কাজের কথা বল। তানবীর বলল, ঢাকা শহরে চলতে গেলে টাকার প্রয়োজন, কিন্তু তুই যদি কোনো কিছু না করিস তাহলে থাকা খাওয়া কোনোটাই হবে না। তাই বলছিলাম যে কোনো একটা চাকরির ব্যবস্থা কর, নয়তো আমার সঙ্গে পার্ট টাইম জব করতে পারিস, সেটাতে তোর খাওয়া দাওয়া শুরু করে বাড়ি ভাড়া পড়াশোনার খরচ সব ভালোই চলবে। আমি বললাম, দোস্ত আমার কোনো সমস্যা নাই, তাছাড়া তুই যে জব করছিস সেটাতে আমার ভাবাভাবির কোনো বিষয় নেই, তুই চাইলে কালকেই আমাকে জবে জয়েন করিয়ে দিতে পারিস। তানবীর বলল, দোস্ত কিছু মনে করিস না, আসলে আমার সামর্থ্য নেই যে তোকে কদিন খাওয়াতে পারবো, এর জন্য বাধ্য হয়ে চাকরির কথাটা বলতে হলো, তুই আবার কথাটাকে অন্যরকম ভাবে দেখিস না প্লিজ। আমি বললাম, আরে দোস্ত কি সব আবুল তাবুল বলছিস, তুই আমার জন্য যতটুকু করেছিস এতেই অনেক, তাছাড়া বাস্তবতা কি জিনিস তা আমি ভালো করেই জানি, তুই আমাকে পার্ট টাইম জবটা নিয়ে দিতে চেয়েছিস এটাই অনেক, এছাড়া আমাকেও তো কদিন পর এমনি এমনি চাকরি করতে হতো। তানবীর বলল, আচ্ছা আমি তাহলে কালকে বসকে বলে তোর চাকরির বিষয়ে কনফার্ম করছি। তানবীর এই বলে ফোন বাহিরে নিয়ে চলে গেল। কিছুক্ষণ কথা বলে এসে বলল, দোস্ত নো টেনশন, তোর চাকরি হয়ে গেছে, আর হ্যাঁ কালকে গিয়ে কলেজের এডমিশনটা করিয়ে নিবি কেমন? আমি বললাম, ধন্যবাদ বন্ধু, আমি আসলে কল্পনাও করিনি ঢাকা শহরে এই অসময়ে এসে অ্যাটলিস্ট তোর কাছে এতটাও হেল্প পাবো। বাড়ি থেকে রাকিবের কথা ভেবে ঢাকায় রওনা দিয়েছিলাম এবং তার সাথে ওখানে গিয়েছিলাম। সে আমাকে আদর যত্ন করে খাওয়া দাওয়া করালেও যখন বললাম তোর এখানে 2 দিন থাকতে হবে, রাকিবের স্ত্রী আমার কথা শুনে রাকিবকে কি যেন একটা ইশারা করলো। তখন রাকিব নিমিষেই তার রং পাল্টাতে লাগলো এবং আমাকে তাড়ানোর বিভিন্ন রকমের বাহানা করলো। আমি তো আর ছোট বাচ্চা না যে তাদের ইশারায় কি বললো তা বুঝবো না। তারপর ওখান থেকে বাইরে চলে আসলাম। রাস্তায় ফুটপাতে 2 দিন নির্ঘুমে কাটাইতে হয়েছে, কারো কাছে যাওয়ার মতো কোনো রাস্তা ছিল না, একা একজনকে কেউ বাসা ভাড়া দিতে চায়নি। তারপর তোকে দেখে এক বুক আশা নিয়ে সবটাই যখন তোকে বললাম, এটা শুনে তুই ঠিকই আমার পাশে দাঁড়ালি। ঢাকা শহরে উপকার করলে একমাত্র তুই করেছিস, তোর এই উপকারের কথা আমি জীবনেও ভুলবো না দোস্ত। এইটুকু বলেই থেমে গেলাম। তানভীর বলল, আরে সবাই কি বন্ধুর বিপদে পাশে থাকতে পারে? পারে না তারা শুধু সুসময়ের বন্ধু। আজ তোর সময় ভালো, সব বন্ধুই তোর পিছনে ঝুঁকে পড়বে। যখন কোনো বিপদের সম্মুখীন হবি তখন বুঝতে পারবি কে তোর আসল বন্ধু। তাছাড়া রাকিবের বিষয়ে যেগুলো বললি এটা নতুন কোনো বিষয় না। আসলে এই ঢাকা শহরের মানুষজন, তারা আত্মীয় স্বজনরা তাদের বাসায় থাকবে সেটা তারা আশা করে না। যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ভালো মন্দ খাইয়ে বিদায় করে দেই। বেলা তাই হয়েছে। আচ্ছা যাই হোক, এখন রাত প্রায় 10টা বাজতে 10 মিনিট বাকি, খাবার খেয়ে ঘুমিয়ে পড়। আমি বললাম, ওকে দোস্ত। তারপর রাতের খাবারের পর্ব শেষ করে ঘুমাতে গেলাম। চোখটা বন্ধ করলেও ঘুমের কোনো ভ্রুক্ষেপ নেই। বারবার শুধু কাকা কাকিমা আর তানিশা, তাদের কথা খুব মনে পড়ছে। ছোট থেকে তাদের ওখানে মানুষ হয়েছি, কখনো বুঝতেই দেয়নি আমি এতিম। যখন তানিশা বলল আমি তাদের রক্তের কেউ না, কথাটা শুনে আমি নিমিষেই সবকিছু কেমন যেন উল্টাপাল্টা হয়ে গেল আমার। তানিশার কথাটা কি আদৌ সত্যি বলেছে নাকি মিথ্যা? মিথ্যা হতে যাবে কেন, কাকাই তো আর মিথ্যা বলবে না। তাছাড়া এতদিন ভেবে আসছিলাম তারা আমার আপন কাকা কাকিমা, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সবটাই যেন স্বপ্নের মতো বদলে গেল। ভালো থেকো তোমরা, তোমাদের আমি আমার মা বাবার মতোই ভালোবাসি, আর হয়তো তোমাদের ওখানে যাব না। এসব ভেবে যে কখন ঘুমিয়ে পড়েছি তা নিজেও জানি না। সকালে ঘুম ভাঙলো তানভীরের ডাকে। তানভীর বলল, দোস্ত উঠ, রেডি হয়ে নে।
বস ফোন করেছিল, আজকেই তোকে নিয়ে যেতে বলেছে। আমি বললাম ওকে, রেডি হচ্ছি। তারপর তানবীরের সঙ্গে চলে গেলাম নতুন চাকরিতে। লক্ষ্য করলাম অনেক বড় একটা রেস্টুরেন্ট, এখানে সাধারণত বড় লোকেরাই আসে। রেস্টুরেন্ট দেখেই বোঝা যাচ্ছে এখানে বড় লোকদের কারবার। তানবীর একটা ভদ্রলোকের সঙ্গে চাকরির ব্যাপারে কথা বলল। ওই লোকটাও আমাকে চাকরি দিতে অমত পোষণ করলো না। চাকরিটা হয়ে গেল। শেষে স্যালারি নির্ধারণ করলো 15,000 টাকা। এ দিয়ে মাসাল্লাহ আমার ভালোই চলবে, কোনো অসুবিধা হবে না। তানবীরকে আরেকবার ধন্যবাদ দিয়ে বললাম, দোস্ত চল হাজি বিরিয়ানি খাবো। তানবীর বলল আমার কাছে টাকা নাই, আরেকদিন খাওয়া মনে। আমি বললাম আরে ধুর, আমি তোকে খাওয়াবো। হাজার হোক চাকরি নিয়ে দিলি, ট্রিট তো তোর একটা প্রাপ্যই আছে, চল। রাতে বাহিরে খাবার খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। হেঁটে আসতেই লক্ষ্য করলাম তালা ঝুলানো। এটা দেখে অবাক হয়ে তানবীরকে জিজ্ঞেস করলাম, তো গেটে তালাবদ্ধ থাকলে কি করে রুমে যাব? রাত তো 10টা বাজে নাই, এর মধ্যে তারা গেটে তালা লাগিয়ে ঝুলিয়ে দিল। তানবীর বলল, এই বাড়িওয়ালার মেয়ে আরোহী ইচ্ছা করে রাত 9টার সময় গেটের তালা লাগিয়ে দেয়। মেয়েটা বদমেজাজি প্লাস মিসকা শয়তানি। দোস্ত টেনশন করিস না, আঙ্কেলকে ফোন দিয়ে জানিয়ে দিচ্ছি। এই বলে তানবীর বাড়িওয়ালা আঙ্কেলের কাছে ফোন করে জানিয়ে দিল। কিছুক্ষণ পরে বাড়িওয়ালা আঙ্কেল গেটে এসে বিনয়ের সুরে বলতে লাগলো, বাবারা তোমরা কিন্তু বিরক্ত হয় না প্লিজ। আরোহী মাঝে মধ্যে গেটে তালা লাগিয়ে চাবি তার কাছে রেখে দেয়। আমি বললাম আচ্ছা আঙ্কেল, আরোহী এসব কেন করেন? আঙ্কেল বলল, আরোহী চায় না এই বাসায় কেউ ভাড়া থাকুক, তোমাদেরও বাসা ভাড়া দিতাম না, কিন্তু তানবীর আমার কাছে পূর্ব পরিচিত ছিল, যার দরুন তাকে আর না করতে পারিনি। আচ্ছা বাদ দাও এসব কথা, এই চাবিটা তোমাদের কাছে রাখো, মাঝে মধ্যে আরোহী যদি তালা লাগিয়ে দেয় তার ডুপ্লিকেট চাবি এইটা। আঙ্কেল এই বলে গেটের ওপাশ থেকে চাবিটা তানভীরের হাতে দিল। তারপর রুমে চলে গেলেন। অপরদিকে রিদিতা বলল, তানিশা তোর ভাইয়ের খোঁজ কি এখনো পাসনি? তানিশা বলল, ও ছোট থেকেই একটু জেদি, যা বলে তাই করে। ও তোকে প্রপোজাল দিয়েছিল সেদিন, আর তুই রিজেক্ট করেছিলি। আমিও বাড়িতে গিয়ে এ বিষয়ে প্রচুর পরিমাণ জ্বালিয়েছি এবং মজা করে বলেছি, তোর এই ক্ষেত মার্কা চেহারা কোনো মেয়েই তোকে ভালোবাসবে না, বুঝলি? আগে নিজের গেট আপ ঠিক কর, তারপর কাউকে প্রপোজাল দিস। সে আমার প্রতি উত্তরে শুধু এই কথাটাই বলেছিল, একদিন দিদিতাও আমাকে ভালোবাসবে, দেখে নিস। আর আমি যেটা বলি তা কিন্তু করে ছাড়ি, সেটা তুই ভালো করে জানিস। সেদিনের থেকে তোর পিছনে পিছনে কাঁঠালের আঠার মতো 2-1 বছর লেগে থাকলো, কিন্তু তুই তো কোনো রেসপন্স দিলি না। তাহলে একবার ভাব তার জিতটা কেমন। আর আমি যদি টেলিভিশনে সিরিয়াল দেখি, ও গিয়ে ক্রিকেট খেলা দেখবে, নয়তো মুভি দেখবে, তবুও আমাকে কিছু দেখতে দিবে না। টেবিলে খেতে বসলে আগে ওর দিকে দিতে হবে, তারপর সেন আমরা সবাই খেতে পারবো। এমন প্যারাই দিত সারাদিন। দিদা বিশ্বাস কর, মাঝে মধ্যে মনে হতো ও কেন আমাদের বাসা ছেড়ে চলে যাচ্ছে না। চলে গেলেই হয়তো একটু শান্তি পেতাম, কিন্তু ও এমন বিহেভ করতো যেন আমার আপন ভাই। তাছাড়া রনিও জানতো না যে ও এতিম। তোদের সেই ঘটনা ঘটে যাওয়ার পর আমি রেগে বলেছি সব, যে তুই আমাদের রক্তের কেউ না, অনেক জ্বালিয়েছিস, এবার আমাদের বাসা ছেড়ে যেদিকে খুশি সেদিকে চলে যা। ও তাই করলো, আমাদের ছেড়ে চলে গেল ঠিকই, কিন্তু তার সব মেমোরিজ গুলো আমাদেরকে এখন এমন কষ্ট দিচ্ছে, সেটা তোকে বলে বোঝাতে পারবো না। এই বলে তানিশা চোখের পানি মুছে নিল। তানিশার কথা শুনে রিদিতার যেন হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগলো। তার জন্য তো এসব ঘটেছে, এসব ভেবে রিদিতা নিজেই অনুতপ্ত হচ্ছে। তারপর নিজেকে সামলে নিয়ে বলতে লাগলো, তাহলে কি তোর ভাই গ্রামে আসবে না আর? তানিশা বলল, আর মনে হয় আসবে না। হৃদিতা কথাটা শোনা মাত্রই তার যেন নিমিষেই সব আশা শেষ হয়ে গেল। হৃদিতা মনে মনে তাকে নিয়ে ভালোবাসার বীজ বপন করেছিল ঠিকই, কিন্তু তানিশার কথাতে সেটা নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। তারপরও কেন জানি তার অপেক্ষায় থাকবে হৃদিতা। মনে মনে এই সিদ্ধান্তে উপনীত হলো। এভাবে তাদের দিন কাটতে লাগলো। কথায় আছে না, দাঁত থাকলে কেউ দাঁতের মূল্য বুঝে না, তেমনি রনি চলে যাওয়াতে হৃদিতার ভালোবাসা একটু বেশি বেড়ে চলেছে। এদিকে হুট করেই শফিক সাহেব তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, এই হৃদিতার মা, একটা খুশির খবর আছে। শফিক সাহেবের স্ত্রী বলল, কি বলো? শফিক সাহেব বলল, রেহেনা আফা আমাদের হৃদিতা মামুনিকে পছন্দ করেছে, বিয়ের কথাও বলেছেন। হৃদিতার মা বলল, ও তার মানে রেহেনা আফার ছেলে নিলয়ের সঙ্গে আমার মেয়ে হৃদিতার মামুনির বিয়ের কথা উঠেছে? শফিক সাহেব বলল, হ্যাঁ, আমি বাজারে যাচ্ছিলাম, হঠাৎ রেহেনা আফা আমাকে ডেকে বাসায় নিয়ে গেল এবং খাবার পর্ব শেষ করে বলল, হৃদিতা মামুনিকে নাকি রেহেনা আফার পছন্দ হয়েছে, তাই হৃদিতা মামুনিকে নিলয়ের বউ করে নিয়ে যেতে চাই। রেহেনা আফার কথা শুনে তার প্রত্যুত্তরে আমি শান্ত গলায় বললাম, আফা আমি আগে আমার মেয়েটার মত শুনি, তারপর আপনাদের জানাচ্ছি। এই বলে তাদের বাসা ত্যাগ করে বাসায় আসলাম। এখন বলো, নিলয়ের সঙ্গে আমাদের হৃদিতা মামুনিকে কেমন মানাবে? হৃদিতার মা বলল, নিলয় তো দেখতে শুনতে ভালো, কিন্তু তার আগে হৃদিতাকেও জানাও সে কি মত দেয়। শফিক সাহেব বলল, হ্যাঁ ভালো একটা কথা বলেছ, আগে হৃদিতাকে বলতে হবে। শফিক সাহেব তার স্ত্রী পারবিনার সঙ্গে এসব কথা আলোচনা করছে, এর মধ্যে হৃদিতা কলেজ থেকে ফিরল, কিন্তু মুখ ভার করে। শফিক সাহেব তার মেয়ের মুখটা দেখে বলে উঠল, হৃদিতা? হৃদিতা বলল, জি আব্বু বলো। শফিক সাহেব বলল, মা আমরা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, কিন্তু এখানে তোমার মত লাগবে, তাই তাহলে আমরা এগুলো বিষয়ে এগোতে পারবো। হৃদিতা বলল, আব্বু কি সিদ্ধান্ত নিয়েছ? শফিক সাহেব একটু হেসে বলে উঠল, সিদ্ধান্তটা হচ্ছে আমাদের হৃদিতা মামুনি তো এখন অনেক বড় হয়েছে, তার জন্য বিয়ের সম্বন্ধ আসছে, আর এখন তাকে বিয়ে দিয়ে আমাদের বাসা থেকে বিদায় দিতে যাচ্ছি। শফিক সাহেব কথাটি হেসে খেলে বললেও হৃদিতার মনে ইতিমধ্যে তুলপাড় শুরু হয়ে গেছে। এমনিতেই কলেজে তানিশার কথা শুনে হৃদিতার মন খারাপ হয়ে আছে, এর মধ্যে আবার তার বাবা এসব বলছে।
হৃদিতা নিজেকে সামলে নিয়ে তার বাবাকে বলল, আব্বু যদি তুমি জোর করে কাউকে কারো কাছে বিয়ে দিয়ে দাও তাহলে তোমার মেয়েকে হারাবে, এইটুকু মনে রেখো। হৃদিতা এই বলে তার রুমে চলে গেল। শফিক সাহেব তার মেয়ের কথাগুলো শুনে থতমত খেয়ে পারভিন বেগমকে জিজ্ঞেস করলো, এই তোমার মেয়ের কি হয়েছে বলো তো? আমি শুধু বিয়ের ব্যাপারে একটু বললাম আর এতেই নাকি মেয়ে হারাবো, এটা কেমন কথা? হ্যাঁ, পারভিন বেগম বলল, আমার মনে হয় হৃদিতা কাউকে পছন্দ করে, এর জন্য বিয়ের কথা শুনেই রিয়াক্ট করতে শুরু করেছে। শফিক সাহেব কিছুটা চিন্তা নিয়ে বলল, হ্যাঁ সেটাই হবে হয়তো। অপরদিকে তানবীরের নতুন চাকরির সুবিধার জন্য তাকে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে। তানবীর বেগে সবকিছু গুছগাছ করে নিচ্ছে। সেটা দেখে রনি বলে উঠলো, আরে দোস্ত সবকিছু এভাবে গুছগাছ করে নিচ্ছিস কেন? তানবীর বলল, দোস্ত আমার চাকরিটা হয়ে গেছে, তোকে কিছুদিন আগে যে চাকরির কথাটা বলেছিলাম সেই চাকরিটাই হয়ে গেছে, এখন সেখানেই যেতে হবে। আমি বললাম, সেখানে মানে কোথায় যাচ্ছিস? তানবীর বলল, চিটাগাং। দোস্ত আঙ্কেলকে তোর কথা বলছি, তুই এখানেই থাকতে পারবি। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর তানবীর বলল, আরে বন্ধু মন খারাপ করিস না, চাকরির জন্যই তো যেতে হচ্ছে, তবে মাঝে মধ্যে তোর সঙ্গে ঢাকায় এসে দেখা করব। এখন আমাকে বাস স্টেশনে এগিয়ে দে। মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। ঢাকা শহরে একটা মাত্রই বন্ধু পেয়েছিলাম, আজ সেও চাকরির জন্য ছেড়ে চলে যাচ্ছে। যার সঙ্গে সবকিছু শেয়ার করতাম, আজ থেকে সেটা আর হবে না। এসব ভাবতে তানভীর কাঁধে হাত রেখে বলে উঠলো, কিরে দোস্ত যাবি না? আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ চল। এই বলে তানভীরকে বাস স্টেশনে নিয়ে গেলাম। তানভীরকে নতুন বাসে তুলে দিয়ে আসলাম। পিছন দিকে তাকিয়ে তানভীর বলে উঠলো, দোস্ত ভালো থাকিস আর মাঝে মধ্যে ফোন দিস, ভুলে যাস না কিন্তু। আমি বললাম, না রে দোস্ত, তোকে ভুলবো না, তুইও ভালো থাকিস। এসব কথা শেষ করতে করতে গাড়ি স্টার্ট দিল। তারপর তানভীরকে বিদায় দিয়ে বাসায় আসলাম। আরোহী দরজার সামনে দাঁড়িয়ে থেকে বলতে লাগলো, তোর বন্ধু চলে গেল, তাহলে তুইও কেন বাসায় আটকে গেলি? তুইও চলে যেতি তোর বন্ধুর সঙ্গে। আরোহীর এমন কথার ধারা শুনে মনটা চাচ্ছে যে তার গালে কষে একটা থাপ্পড় মেরে দেই। কথায় আছে না, সব চাওয়া পাওয়া পূরণ হয় না, সেটা ভেবেই নিজের রাগ কন্ট্রোল করলাম। তারপর কোনো কিছু না বলে রুমে এক পা সামনে বাড়াবো, এমন সময় আরোহী পিছন দিক থেকে এমন একটা কথা বলল, শুনে নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না। আরোহীকে দেয়ালের সঙ্গে চেপে ধরে বললাম, আরোহীর এমন কথা শুনে মনটা চাচ্ছে যে তার গালে কষে কয়েকটা থাপ্পড় মেরে দেই। কথায় আছে না, সব চাওয়া তো পূরণ হয় না, সেটা ভেবেই নিজের রাগকে কন্ট্রোল করলাম। তারপর কোনো কিছু না ভেবে রুমে এক পা এগোবো, এমন সময় আরোহী পিছন দিক থেকে বলে উঠলো, এইসব ছেঁচড়া লোকদের যতই বলি না কেন, তারা কখনোই সেটা কানে নেবে না। যত সব ছেঁচড়া আমার বাসায় থাকছে, শেষবারের মতো বলছি, কালকে যেন আমার বাসায় তোকে আর না দেখি। আরোহীর এমন কথার ধারা শুনে রাগকে কন্ট্রোল করতে না পেরে আরোহীকে দেয়ালের সঙ্গে চেপে ধরে বলতে লাগলাম, এই আপনার কি মাথায় সমস্যা আছে? চেনা জানা নাই অপরিচিত লোকদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা কি জানেন না? কেন আমার সঙ্গে দুর্ব্যবহার করছেন? হ্যাঁ, এর কারণে আরোহীকে দেয়ালের সঙ্গে হাতটি চেপে ধরায় তার হাত লাল হয়ে গেছে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আরোহী বলল, হাতটা ছাড় বলছি। আরোহীর কথায় রাগের ঘোর কাটলো এবং সরি বলে রুমে চলে আসলাম। এতদিন তানবীর থাকায় কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। আজ যেই তানবীর চলে গেল, এই সুযোগে আরোহী দুর্ব্যবহার করতে শুরু করেছে। এখন এ বাসা ছেড়ে দিলেও তো রাস্তায় থাকতে হবে, আর এখানে থাকলেও আরোহীর দুর্ব্যবহার সহ্য করতে হবে। কি করব বুঝে উঠতে পারছি না। ওরদিকে আরোহীর মা বলল, আরোহী খেতে আই। আরোহী রেগে বলল, মা আজ আর খাবো না। আরোহী রেগে কথা বলাতে তার মা কিছুটা আঁচ করতে পেরে বলে উঠলো, আরোহী রেগে আছিস কেন? কেউ কি কিছু বলেছে? আরোহী বলল, মন চাচ্ছে ওই বোধ ছেলেকে গিয়ে খুন করে ফেলি। কত বড় সাহস আমার হাত চেপে ধরে রাখে। এর প্রতিশোধ আমি ভালোভাবেই নিব। এমন টর্চার শুরু করব, এ বাসা থেকে 2 দিনেই পালিয়ে যেতে বাধ্য হবে। আরোহীর মা বলল, আরোহী ঠিক আছিস মা? আরোহী স্বাভাবিক হয়ে বলল, হ্যাঁ ঠিকই তো আছি। আরোহীর মা আবার বলল, কখন থেকে কি যেন ভেবে যাচ্ছিস, কি ভাবছিস বলতো? আরোহী বিষয়টাকে ধামাচাপা দিয়ে বলে উঠলো, কই কিছু না তো, তুমি খাবার রেডি করো গিয়ে, আমি খেতে যাচ্ছি। আরোহীর মা বলল, আচ্ছা ঠিক আছে খেতে আই। আরোহীর মা এইটুকু বলেই চলে গেল। আরোহী এমনিতে রনিকে সহ্য করতে পারে না, তার উপর আজ যে ঘটনা ঘটে গেল, এতে তো আরোহী আরো ক্ষেপে আছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ মনে ছাদে গিয়ে কিছুক্ষণ ঘুরে আসলাম এবং কাল যে ঘটনা ঘটেছে সেটার জন্য কেমন জানি অনুশোচনা হচ্ছে। আরোহীর সঙ্গে কাল মিসবিহেভ করেছি, সেটা একদমই ঠিক করিনি। তাছাড়া আরোহী বদমেজাজি খিটখিটে, তা তো আর অজানা না। তানবীরের সঙ্গে ওই সেম ব্যবহার করেছে। যাই হোক, আরোহীর কাছে একসময় সরি বলে নিবনে। এসব ভেবে খাবারের পর্ব শেষ করে রুমে তালা লাগিয়ে যখন বের হতে যাব, এমন সময় আরোহী সামনে চলে আসলো এবং তার হাত দুটি পিছনে রেখে বলল, যাওয়া হচ্ছে শুনি। আজ হঠাৎ আরোহীর ভালো ব্যবহারটা শুনে মনটা নিমিষেই ভালো হয়ে গেল। হাসি মুখে তার কথার উত্তর দিলাম, এই তো কাজে যাচ্ছি। আরোহী বলল, আহ চাকরগিরি করতে যাচ্ছেন বুঝি? আরোহীর এমন কথার ধারা শুনে নিজে অনেকটা অপমানিত হলাম। সাত সকালে আরোহী এমন অপমান করে কথাটা বলবে সেটা আমি কল্পনাও করিনি। তারপর নিজেকে সামলে নিয়ে আরোহীর কথার জবাব দিলাম, কর্ম কোনোটাই ছোট না, তাছাড়া আমি যথেষ্ট 100 টাকা উপার্জন করি, চুরি তো আর করি না। আরোহী বলল, চুপ, আরেকটা কথা বলবি
ভুলবি না, কালের ঘটনা আমি কিন্তু একটুও ভুলিনি। তোর সাহস দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। আজ পর্যন্ত কেউ আমাকে স্পর্শ করতে পারেনি, আর তুই কিনা আমার হাত চেপে ধরেছিলি। আমি বললাম কালকের ঘটনার জন্য সরি। একে তো তানবীর চলে গেল, তারপর আপনি আমাকে উল্টাপাল্টা কথা বলে রাগিয়ে দিলেন। তো রাগের ঘরে এসব করে ফেলেছি, সরি, আমার ভুল হয়ে গেছে। এখন প্লিজ আমার সামনে না দাঁড়িয়ে আমাকে কাজে যেতে দিন। এই বলে চলে আসতে যাব, তার মধ্যে আরোহী বলে উঠলো, এমন ভাব ধরে বলছিস যেন অফিসে যাচ্ছিস, স্টুডেন্টে গিয়ে তো মানুষের চাকরগিরি করবি। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম আর অপমানিত হলাম। মেয়েটা আমার পিছনে কেন যে লেগেছে। আরোহী বলল, কিরে সত্য কথা বলছি দেখে গায়ে লাগছে? আমি বললাম, আপনি শুধু দেখতেই সুন্দর, কিন্তু আপনার ব্যবহার একটুও ভালো না। মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেনই না। আর হ্যাঁ, ভালো আপনি আমার সঙ্গে কথা বলবেন না। আজ করে বাসায় ফিরলাম রাতে, রুমের তালা খুলে ফ্রেশ হয়ে নিজে কিছু খাবার জন্য ডিম ভাজি করে যখন এক লোক ভাত মুখে দেব, এমন সময় দরজার ওপাশ থেকে টকটক আওয়াজ আসলো। তারপর খাওয়া বাদ দিয়ে দরজা খুলে আমি তো অবাক হয়ে আরোহীর দিকে তাকিয়ে আছি। প্রায় এখানে 6 মাসের মতো আছি, আর কখনো আমার রুমের ধারে কাছেও আসেনি, বরং সবসময় আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। আজ কিনা আমার জন্য টিফিন বক্সে খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আরোহী বলল, ওই হ্যালো, আপনার জন্য মা খাবার পাঠিয়েছে, এই নিন। আমি বললাম, আপনি আমার জন্য খাবার নিয়ে এসেছেন? আরোহী বলল, হ্যাঁ, আমি তো নিয়ে আসলাম। আমি বললাম, আপনি তো আমাকে দেখতেই পারেন না, তাহলে আজ হঠাৎ খাবার নিয়ে আসলেন, তাই বলছিলাম আর কি। তুই বলল, এত কথা বলতে পারবো না, আপনি কি নিবেন নাকি চলে যাব? আমি বললাম, না থাক, আন্টি যখন পাঠিয়েছেন তো দিয়ে যান। খাবারের টিফিনটা আমার হাতে দিয়ে বিড়বিড় করে বলল, এটা খেলেই বুঝতে পারবি কত ধানে কত চাল। আমি বললাম, কিছু বললেন? রহি বলল, না কিছু না, খেয়ে নিন, ঠান্ডা হলে আর ভালো লাগবে না, সুতরাং এখনই খেয়ে নিন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এই বলে খেতে শুরু করলাম। খাবারের কিছুটা মুখে দিতেই মাত্রা ছাড়া ঝাল অনুভব করতে লাগলাম, মনে হচ্ছে মুখটা পুরো ছাই হয়ে গেল। খাবারটা টেবিলে রেখেই ওয়াশরুমে চলে গেলাম এবং অবিরাম পানি খেতে লাগলাম। এভাবে কিছুক্ষণ পর ওয়াশরুমে থাকার পর বের হয়ে বিছানায় শুয়ে পড়লাম। এর মধ্যে আরোহী এসে বলতে লাগলো, কি খাওয়া শেষ? শয়তানি একটা হাসি দিয়ে কথাগুলো বলল। আরোহীর এই শয়তানি হাসি দেখে বুঝে ফেললাম যে কাজটা তারই। তারপরও আরোহীকে বললাম, আন্টি মনে হয় ঝাল একটু বেশি দিয়ে ফেলেছে। আরোহী হেসে হেসে বলল, ভুল ভাবছিস, ঝাল তো আমি দিয়েছি, মা দেয়নি। আমি বললাম, আমি আগেই সন্দেহ করেছিলাম কাজটা আপনারই হবে। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনার সঙ্গে আমার কিসের শত্রুতা? তুই বলল, শত্রুতা শুধু তোর সঙ্গে না, এ বাসায় যারা ভাড়া থাকবে তাদের সঙ্গে এমন দুর্ব্যবহার করব যাতে তারা এ বাসা ছাড়তে বাধ্য হয়। তো তোর সঙ্গে এত দুর্ব্যবহার করে তাড়ানোর চেষ্টা করছি, তারপরও কেন যাচ্ছিস না বলতো? আমি বললাম, আর কটা দিন সময় দিন, এখান থেকে সত্যি সত্যিই চলে যাব। তার আগে আমাকে তো আরেকটা বাসায় উঠতে হবে। অলরেডি বাসা খোঁজার মিশন শুরু করে ফেলেছি, বাসাটা পেয়ে গেলেই এখান থেকে চলে যাব। তাছাড়া আমারও এখানে ভালো লাগছে না। তুই বলল, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বিদায় হ, নয়তো এমন দুর্ব্যবহার প্লাস অপমান করেই যাব। এভাবে আরোহী এক এক সময় এক একভাবে আমাকে তাড়ানোর চেষ্টা করেই চলেছে, কিন্তু আমি তো যাচ্ছি না। প্রকৃতপক্ষে আরোহীদের বাসায় থাকার ইচ্ছাটা একদম নেই, তারপরও আমার থাকতে হচ্ছে। বাসা পেলেই চলে যাব। এই মিসবিহেভ শুনতে আর ভালো লাগছে না। এভাবেই কেটে গেল 6টা মাস। একদিন বাড়িওয়ালা আঙ্কেল এসে বলল, তাদের বাসাতেই থাকছো, অথচ তোমার সঙ্গে একটু আড্ডা দেবো তারও সময় নেই। তুমি যখন আছো তখন আড্ডা দেওয়াই যাবে। আগে একটা কথা তোমাকে তো বলাই হয়নি। আমি বললাম, কি কথা আঙ্কেল? আঙ্কেল বলল, কাল আরোহীর জন্মদিন, এই উপলক্ষে প্রত্যেক বছরে অনুষ্ঠান করে পালন করি। এবার বছরেরও কোনো ব্যতিক্রম করব না ভাবছি। হ্যাঁ, এবার তুমি অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে কেমন? আমি বললাম, জি আঙ্কেল, অবশ্যই থাকবো। দিন এই পুরো বাড়িটা ডেকোরেশনের লাইটিং এর আলোয় আলোকিত করে ফেলেছে, আর এদিকেও আরেকটা বাসা পেয়েছি, তাই ভাবছি আরোহীকে গিফটের সঙ্গে এটাও লিখে দিব, আর আমি তোমাদের সঙ্গে থাকছি না। আরোহীদের বাড়িতে আত্মীয় স্বজনে ভরে গেছে, সব জায়গায় আত্মীয় স্বজনে জমজমাট হয়ে আছে। আরোহীকে আজ সাদা ড্রেসে পরীর মতো লাগছে। ও এমনিতে অনেক সুন্দরী, তার উপরে আজ একটু সেজেছে, এতেই তাকে অনেক কিউট লাগছে। তো কিছুক্ষণ পর লক্ষ্য করলাম সবাই আরোহীকে গিফট দিচ্ছে, তুইও হাসি মুখে তাদের গিফট নিচ্ছে। আমি গিয়ে আমার গিফটটা আরোহীর হাতে দিয়ে বললাম, এটা আপনার জন্য। আরোহী বলল, আমি কোনো ভাড়াটিয়াদের দেওয়া গিফট নেই না। আরোহী এই বলে সকলের সামনে আমার গিফটটি ফ্লোরে ছুড়ে দিল। তারপর বাড়ি ভর্তি মেহমান, তারা সবাই আমার দিকে তাকিয়ে আছে। আরোহী এমন কাণ্ডতে সবার সামনে আমাকে এভাবে ছোট করবে সেটা আমি কল্পনাও করিনি। বেশ কোনো কথা না বলে আমার রুমে এসে সবকিছু গুছগাছ করে নিলাম। আর এখানে থাকা সম্ভব না, কাল সকালেই এ বাসা ছেড়ে চলে যাব। আরোহী আমাকে তাড়ানোর জন্যই তো এসব করেছে, আমি বরং চলেই যাব। এইদিকে আরোহীর নিজের মধ্যে অনুশোচনা কাজ করছে। এতদিন রনিকে তাড়ানোর জন্য যাই করুক না কেন, কখনো সবার সামনে অপমান অপদস্থ করেনি, কিন্তু আজ যেটা করলো সেটা মোটেও ঠিক করেনি। তাছাড়া বাড়ি ভরা মেহমান, তারা আমাকে কি ভাববে? না, রনির সঙ্গে আমি মোটেও কাজটা ঠিক করিনি। আরোহী আনমনে এসব ভেবে যাচ্ছে, আর ভাবনার ইতি টেনে মেঘলা আরোহীকে ঝাঁকিয়ে বলে উঠলো, কিরে কেক কাটছিস না কেন? আরোহী বলল, হ্যাঁ কাটছি।
আরোহীর জন্মদিনের অনুষ্ঠান এভাবেই শেষ হয়ে গেল। কিন্তু রনিকে তার ত্রিসীমানায় দেখা গেল না। আরোহী ভাবছে আবার সে বেহায়াদের মতো ফিরে এসে জন্মদিনে অংশগ্রহণ করবে। আরোহী সে ধারণা ভুল প্রমাণিত হলো। তাকে আর জন্মদিনের অনুষ্ঠানের ধারে কাছেও পাওয়া গেল না। এবার একটু বেশি আরোহীর অনুশোচনা হতে লাগলো। অনুষ্ঠান শেষে যে যার মতো চলে গেল। আরোহী রুমে এসে বিছানায় গা ইলিয়ে দিতেই সেই গিফট ফেলে দেওয়ার দৃশ্য বারবার চোখের সামনে ভেসে উঠছে। কিছুই ভালো লাগছে না। এসব ভেবে যাচ্ছে আরোহী হঠাৎ দরজায় টকটক আওয়াজে দরজা খুলে লক্ষ্য করলো তার মা দাঁড়িয়ে আছে। তারপর আরোহী কিছুটা স্বাভাবিকভাবে বলে উঠল, মা কিছু বলবা? এর মা বলল, ছেলেটার সঙ্গে তখন এই মিসবিহেভটা না করলেও পারতি। তাছাড়া আমি এটাও জানি কেন তুই এই ছেলেকে সহ্য করতে পারছিস না। আরে সব ছেলেরাই কিন্তু খারাপ হয় না, ভালো মন্দ মিলেই মানুষ। কিন্তু একজন তোর সঙ্গে ভালোবাসার চিট করেছে দেখে সব ছেলেদেরকে একই ভাববি, এটা কিন্তু ভুল। রনির কাছে গিয়ে সরি বলে নিস। এই কথাটা তখনই বলতাম, কিন্তু অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে দেখে কিছুই বলেনি। আরোহী শুধু নীরব শ্রোতাদের মতো তার মার কথা শুনছিল। বলার মতো কোনো ভাষা তার জানা নেই। কিছুক্ষণ পর আরোহী মনোহিত করলো সরি বলে সবকিছু সমাধান করে নিবে, আর কখনো তার সঙ্গে মিসবিহেভ করবে না। সব ভেবে ছাদে চলে গেল একাকিত্ব থাকার জন্য। আরোহী সেখানে লক্ষ্য করলো রনি কার সঙ্গে যেন ফোনে কথা বলছে। ইতিমধ্যে তার কথা বলাও শেষ। পিছন ফিরে আরোহীকে দেখা মাত্রই কোনো কথা না বলে চলে যেতে ধরলো। এমন সময় আরোহী বলে উঠলো, রনি দাঁড়াও প্লিজ। উনি বলল, অপমান করবেন নিশ্চয়ই। ছাদে আমি আর আপনি ছাড়া কেউ নাই দেখছি। একটা কাজ করেন, যেখানে মানুষজন বেশি থাকবে সেখানে আমাকে অপদস্থ অপমান করবেন, সেটাই ভালো হবে। তো যাই হোক, একটা মানুষ তো কারো অপমান সহ্য করে থাকবে না, নিশ্চয়ই তো এটা ভাবছেন। আরোহী নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। বললাম, কালকেই আমি এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। যদিও বাসাটা একটু আগেই পেয়েছিলাম আর সিদ্ধান্ত নিয়েছিলাম গিফটের মাধ্যমে আপনাকে বিষয়টা জানাবো, কিন্তু তার আগে আপনি সেটা না দেখেই ছুঁড়ে ফেলে দিলেন আর বাড়ি ভরা মেহমানদের সামনে আমাকে ছোট করলেন। আরোহী বলল, ছড়ি। বললাম, ছড়ি বলার কোনো দরকার নেই, সকাল হলেই এখান থেকে চলে যাব। এই বলে আমি সেখান থেকে চলে গেলাম। এদিকে আরোহী আমার চলে যাওয়ার কথা শুনে নিজের কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে। সারা রাত আরোহী নির্ঘুম রাতে কাটিয়ে দিল। সকালে ঘুম থেকে উঠেই ছাদে চলে গেল, কিন্তু আজ রনিকে আর দেখতে পেল না। পর আগ্রহ নিয়ে তার রুমের দিকে যেতে লাগলো এবং রুমের তালা লাগানো দেখে রীতিমতো অবাক হয়ে গেল। সাত সকালে তালা লাগানো দেখে আরোহী তার মাকে জিজ্ঞেস করলো, মা রনির রুমে তালা লাগানো কেন? আরোহীর মা বলল, রনি কাল রাতেই এই বাসা ছেড়ে অন্য বাসায় উঠেছে। আরোহী অনেকটা অবাক হয়ে বলল, কি রাতেই চলে গিয়েছে? আরোহীর মা বলল, হ্যাঁ রে মা, রনি এসে আমাকে বলল যে তুই নাকি কোনো ভাড়াটিয়ার থাকুক সেটা চাস না, সেজন্য রনি চলে গেল। যদিও আমি রনিকে বলেছি, বাবা তুমি থাকো, সমস্যা নাই, আমি আরোহীকে বুঝিয়ে বলবো। সে আমার প্রত্যুত্তরে শুধু বলল, আন্টি সমস্যা নেই, আরেকটা রুম ম্যানেজ করে ফেলেছি, যেখানে আমার বন্ধুরাও আছে, তো সেখানেই যাচ্ছি, ভালো থাকবেন। আর হ্যাঁ, গত মাসের ভাড়াটা নিন। এই বলে বকেয়া বাসা ভাড়া পরিশোধ করে সে চলে গেল। চাইলে আটকাতে পারতাম, কিন্তু তোর কথা ভেবে রনিকে আর আটকালাম না। আর হ্যাঁ, বাসা ভাড়া দেওয়া টোটাল বন্ধ করেছি। এখন থেকে ওই রুমটা তালা লাগানোই থাকবে। আশা করি এবার নিশ্চয়ই খুশি হয়েছিস। রোহিত তার মার কথার উত্তর না দিয়ে রুমের দরজা আটকে বিছানায় গায়ে ইলিয়ে দিতেই থেকে কয়েক ফোঁটা নোনা জল গাল বেয়ে পড়তে লাগলো। আর সেটা কেন পড়তে লাগলো সে উত্তর আরোহী কোনোভাবেই মিলাতে পারছে না। অপরদিকে আরোহী মেয়েটা সত্যি অনেক সুন্দর, কিন্তু তার যদি আচরণ ভালো থাকতো তাহলে হয়তো এতদিনে তাকে ভালোবেসে ফেলতাম। তো তার যে ব্যবহার, এতে কোনো ছেলেই তাকে ভালোবাসবে তো দূরের বিষয়, তার ধারে কাছেও ঘেসবে না। তাছাড়া আমি কেন এসব ভাবছি? এদের বাসা ছেড়ে এখানে আসাই তো আমার একটা বিষয় ভালোই হয়েছে, কেউ আমাকে অপমান অপদস্থ করতে পারবে না। কিন্তু এই বাসা থেকে আরোহীদের বাসা বেশি একটা দূরের না, মাঝে মধ্যে অকারণেই দেখা। আর দেখা হলেই বাকি, ওর সঙ্গে তো আমার কোনো ভালোবাসার সম্পর্ক নেই যে দেখা হলে খারাপ লাগবে। এভাবেই রনির ছন্ন ছাড়া জীবন কাটছে। কথায় আছে না, সময় যখন খারাপ যায় তখন সব দিকে যায়, তেমনি রনির সময় তাই হচ্ছে। যাকে 2টা বছর ভালোবেসে গেল সেও তাকে বুঝতে পারলো না, ভুল বুঝে ইফটিজিং এর শাস্তি দিল। যাদেরকে আপন ভেবে আসছে তারাও মুখের উপর বলে দিয়েছে তারা রক্তের কেউ না। এই পৃথিবীতে মানুষজনের আনাগোনা বেশি থাকলেও এর মধ্যে তার আপনজন নাই বললেই চলে। একদিক থেকে রনির একাকিত্ব জীবন ভালোই চলছে, কষ্টের হলেও সেটাকে আর কষ্ট বলে কিছু মনে করে না। এখন সবকিছুতেই যেন তার মানানসই হয়ে উঠেছে। এখন তার একটা লক্ষ্য, পড়ালেখা শেষ করে ভবিষ্যতে ভালো কিছু করবে, এরকম চিন্তা ভাবনায় সে নিজেকে নিয়োজিত করে ফেলেছে। চলুন তাহলে এবার বর্তমান গল্পে আসা যাক। কলেজে এডমিট হলেও তেমন একটা কলেজে যাওয়া হয়নি, তো রেডি হয়ে কলেজে চলে আসলাম। এডমিট হওয়ার 2 মাস পর আজ কলেজে আসলাম। চারিদিকে কলেজ মেন্টরদের আনাগোনা দেখে ভালো লাগা কাজ করছে। তারপর প্রিন্সিপাল স্যারের কক্ষে গিয়ে দেখা করতে গিয়ে স্যারকে সালাম দিলাম এবং স্যার সালাম নিয়ে বলে উঠলো, কি ব্যাপার রনি, 2 মাস আগে এডমিট হয়েও গেলা, অথচ 2 মাসের মধ্যে একদিনও কলেজে আসলা না, আজ কি ভেবে এসেছো? আমি বললাম, স্যার আমি তো ভেবেছিলাম আপনি হয়তো আমাকে চিনবেনই না, এখন তো দেখছি আমার কথা ঠিকই আপনার মনে আছে। এর বলল, এত সহজে যদি ছাত্রদের চেহারা ভুলে যাই তাহলে তো আমার প্রতিষ্ঠান অল্পতেই লাটে উঠবে। সুতরাং আমি আমার স্মৃতিশক্তি এতটাও খারাপ না যে
অল্পতেই ছাত্রদের কথা ভুলে যাব। তাছাড়া আমার স্মৃতিশক্তি এখনো অনেক ভালো আছে, যাকে একবার দেখি তাকে দ্বিতীয়বার চিনতে অসুবিধা হয় না। এখন থেকে তোমাকে কিন্তু নিয়মিত ক্লাসে আসতে হবে, তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার বেশি একটা কিন্তু সময় নেই। আমি বললাম জি স্যার, অবশ্যই আসবো। কলেজে প্রথম দিন ক্লাসে বেশ কয়েকটা বন্ধু পেয়ে গেলাম। প্রথম দিন ক্লাসে ভালো মজা হলো। শেষে রাস্তায় এসে ফোনে নিউজ ফিড দেখছিলাম, হঠাৎ পরিচিত কণ্ঠ আমার নাম ধরে ডেকে উঠলো। নিউজ ফিড দেখা বাদ দিয়ে তার দিকে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। আজ 2 মাস পর আরোহীর সঙ্গে এভাবে কলেজে দেখা হবে সেটা কখনোই আশা করিনি। নিশ্চয়ই আরোহী এই কলেজেই পড়ে। ধুর, ও পড়লেই কি বা না পড়লেই কি, ওর সঙ্গে কথা না বলাই ভালো। এসব ভেবে চলে আসতে যাব এমন সময় আরোহী আমার সামনে এসে বলতে লাগলো,